সবাই জয়েন হন। আসলে একটা জুমের পর আর একটা জুম আসতে 10 মিনিট নাকি টাইম দরকার হয়, এই জন্য মূলত এই লেটটা হয়। ঠিক আছে স্যার, আপনার কাজের আর একটা কথা বলি, সেটা হলো আমি 16 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত হয়তো থাকবো না, আমাদের সমাবর্তন। ঠিক আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের সমাবর্তন হবে। সেটা রেজিস্ট্রেশন করেছিলাম, সেটা ডেট পড়ে গেছে। 17 তারিখে সমাবর্তন, তো আমার হয়তো বা 15 তারিখ থেকে তো গোছগাছ, 16 তারিখে চলে যাব, আর 20 তারিখ পর্যন্ত থাকা। হম ওই সময়টা তো আমি ক্লাস নিতে পারবো না, এর আগে হয়তো নিয়ে নিতে পারি অথবা পরে। হ্যাঁ, ওই সময়টুকু প্রায় সপ্তাহখানেকের ভিতরে। সবাই জয়েন হয়েছেন? আচ্ছা, আমরা তাহলে শুরু করি। হুম, এরপরে দেখতে পাচ্ছেন সবাই? একজন একটু বলেন। স্যার 2 নাম্বারটা একটু বলে দিবেন। জি স্যার, দেখতে পাচ্ছি। চুল দক্ষিণ দিকে পেঁচানো, চুল দক্ষিণ দিকে পেঁচানো, এটাই মূলত। এটা কিন্তু স্যার। ভূমিষ্ঠ বুদ্ধের বর্ণনা, আরো কিছু বর্ণনা আছে। নাম্বার 3, সেটা হলো চোখ আধ বোঝা। চোখ আধ বোঝা অবস্থায়, মাথার পেছনে কারুকার্য, ঠিক আছে, মাথার পেছনে কারুকার্য করা, হাতে ধর্মচক্র, হাতে ধর্মচক্র। তাহলে আমরা গেলাম কি, দণ্ডায়মান বুদ্ধ আর হলো ভেজা বুদ্ধ। এই দণ্ডায়মান বুদ্ধ আর উৎকৃষ্ট বুদ্ধ, ধর্মচক্র। স্যার বলছি, স্যার ধর্মচক্রটা কি স্যার? কি করে যে বোঝাই, হিন্দুরা কেউ আছেন এখানে? স্যার ধর্মচক্র ওই যে মনে করেন যে শিবের হাতে ওই যে ত্রিশূল, আবার ওদের ওই যে বিভিন্ন দেবতার হাতে এক আগের দিন একটা এই করে কথা চক্র বলেছিলাম। থাকে, বকচক্র, ওগুলা হয়তো হবে। সেটাই তো আমি বলছি, এর আগের দিন বলেছিলাম যে এই যে এক ধরনের ত্রিশূল জাতীয়। এবার আসি ভেজা বুদ্ধ, নাম্বার 3, ভেজা বুদ্ধ। এটা একটা ভাস্কর্য, এটা হলো স্থান হলো সারনাথ। মানে ভারতের সারনাথে পাওয়া গেছে। এটা সময়কাল আসলে তৃতীয় থেকে চতুর্থ অব্দ পর্যন্ত, তৃতীয় থেকে পঞ্চম সময়। পঞ্চম
এর ভিতরেই আর কি, হ্যাঁ। আর সংরক্ষণ ও সারনাথিক। সারনাথ জাদুঘর। এই উচ্চতাটা আসলে দেয়া নেই, ঠিক আছে। বৈশিষ্ট্যগুলি তোর বলি। বৈশিষ্ট্য হলো, 1 নম্বর হলো বুদ্ধকে পানিতে ভেজা বলে মনে হচ্ছে। বুদ্ধকে পানিতে ভেজানো বলে মনে হচ্ছে, ঠিক আছে। আরেকটা জিনিস বলি, এর মাথাটা স্যার পাওয়া এটার যায়নি। উপকরণ, স্যার মানে ভাস্কর্যটার উপকরণটা কি? এই উপকরণটা আসলে আহ এই চুনার বেলে পাথর, আমি আর দিলাম না, মানে চুনা পাথর। মাথাবিহীন, মানে মাথাটা পাওয়া যায়নি। মাথাটা পাওয়া যায়নি। 3 নম্বরে হলো হাতের আঙ্গুলগুলো জোড়া লাগানো মতো দেখাচ্ছে। হাতের আঙ্গুলগুলো জোড়া লাগানো। শরীরে কাপড়ের ভাঁজ স্পষ্ট। শরীরে কাপড়ের ভাঁজ দেখা যাচ্ছে, অথবা কাপড়ের ভাঁজ স্পষ্ট, যেটা দেবেন সেটাই। এই কয়টাই আর কি এর বর্ণনা। তাহলে আমাদের তিনটা তিনটা হলো: দণ্ডায়মান বুদ্ধ, উপবিষ্ট বুদ্ধ, ভেজা বুদ্ধ। এবার আসবে হলো ধাতু নির্মিত বুদ্ধ। এতক্ষণ তোমার চুনার বেলে পাথর, এবার হলো কিন্তু ধাতু দিয়ে তৈরি, ঠিক আছে। মেটাল, মুছে দিলাম। ধাতু নির্মিত বুদ্ধ। ধাতু নির্মিত বুদ্ধ। এটা হচ্ছে 4 নম্বরে কিন্তু। এটা হলো ভারতের প্রাপ্তিস্থান হলো ভারতের সুলতানগঞ্জ। ভারতের সুলতানগঞ্জ। সময়কাল পঞ্চম শতাব্দীতে। উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি। এটা তো বলা বোঝা যাচ্ছে ধাতু দিয়ে নির্মিত। এটা হলো উপকরণ, মেটাল, ধাতু। আচ্ছা, এটা মূলত বাইরে হলো সংরক্ষণ, বার্মিংহামে তখন আছে। এটা হলো, এটা আমেরিকায় আর কি।
এটা হলো বৈশিষ্ট্য, বার্মিংহাম, মানে বিদেশে আছে। সংরক্ষিত আছে। বুদ্ধের সারা শরীর কাপড় দ্বারা আবৃত। বুদ্ধের সারা শরীর কাপড় দ্বারা আবৃত। আবৃত বানানটা কি আসলে? আবৃত, আবৃত না ওয়ারিকা পরে হলো। 4 নম্বর হলো ভাস্কর্যটির প্যাটার্ন হলো পিরামিডের মতো। 3 নাম্বার। হ্যাঁ, ভাস্কর্যটি 3 নম্বর। ভাস্কর্যটির প্যাটার্ন পিরামিডের মতো। ভাস্কর্যটির প্যাটার্ন। ঠিক আছে, এটা হলো 3টাই বর্ণনা, আর বর্ণনার দরকার নেই। এই ক্লাসের প্রথম 2টা বেশি আসে, দণ্ডায়মান বুদ্ধ আর উপবিষ্ট বুদ্ধ। ঠিক আছে, এটা হলো হিন্দু ভাস্কর্য, এটা হলো বৌদ্ধ ভাস্কর্য গেল। এবার আছে হিন্দু ভাস্কর্য। এবার আছে কিছু হিন্দু ভাস্কর্য, মুছে দিলাম। এতগুলো হলো বৌদ্ধ ভাস্কর্য, হলো হিন্দু ভাস্কর্য। হিন্দু ভাস্কর্যের ভিতরে অন্যতম হলো 1 নম্বর হলো বিষ্ণু বরাহ অবতার। বিষ্ণু বরাহ, বিষ্ণু বরাহ অবতার এর ভাস্কর্য। ঠিক আছে, এটা হলো পাওয়া গেছে প্রাপ্তিস্থান হলো উদয়গিরি। প্রাপ্তিস্থান হলো উদয়গিরি। এটা ভারতের উদয়গিরিতে মূলত ভাস্কর্যটি পাওয়া গেছে। সময়কাল 4র্থ শতাব্দী। মূলত 401 থেকে 402 খ্রিস্টাব্দে এটা নির্মাণ করা হয়েছে। এটার উচ্চতা মেলা বড়, উচ্চতা 12 ফুট। উচ্চতা 12 ফুট। এটা যে আসলে কি দিয়ে তৈরি করা হয়েছে তা আসলে আমি প্রমাণ পাইনি। ঠিক আছে, এই ভাস্কর্যটি তবে বেল পাথর বা চুনা পাথর দিয়ে তৈরি করা হয়েছে বলে যতটুকু ধারণা। এর বৈশিষ্ট্য, এক নম্বর হলো অভিব্যক্তি প্রাণবন্ত। নাম্বার 2, একটা হলো অভিব্যক্তি প্রাণবন্ত। 4টি হাত, মোট 4টি হাত, কিন্তু 2টি পাওয়া যায়নি।
3 নম্বর হলো গলার মালা হাঁটু অব্দি। হাঁটু পর্যন্ত মানে ঝুলে আছে। গলার মালা হাঁটু অব্দি বা হাঁটু পর্যন্ত ঝুলে আছে। পায়ের নিচে 4 নম্বর হলো পায়ের নিচে সাপ আছে। পায়ের নিচে সাপ আছে। তাহলে এটা হলো বিষ্ণু বরাহ অবতার। এটা হলো এর বৈশিষ্ট্য, বিষ্ণু বরাহ অবতার। এটা হলো গুপ্ত যুগের একটি হিন্দু ভাস্কর্য। মুছে দিলাম। জি স্যার মোসেন। ক্লাস কি বোরিং লাগছে? বন্ধ করে দেবো? অনন্ত শয়নে বিশ্ব। ক্লাস কি বন্ধ করে দেবো? না স্যার, বন্ধ করবেন কেন? রেসপন্স নাই কোনো। অনন্ত শয়নে বিশ্ব, এটাও ভারতের দেওঘরে পাওয়া গেছে। হ্যাঁ, প্রাপ্তিস্থান হলো দেওঘর। এটা হলো 425 খ্রিস্টাব্দ। ঠিক আছে, এটা মূলত একটি রিলিফ ভাস্কর্য, মানে কাঠ দিয়ে তৈরি। দেওঘর নাকি স্যার এটা? হ্যাঁ, স্যার এটা বলছে কাঠ দিয়ে তৈরি। দেওঘর নাকি? হ্যাঁ, দেওঘর, ভারতের দেওঘর। কাঠ। কাঠ ব্যবহার করা। আসলে এটা একজ্যাক্ট না। ঠিক আছে, একজ্যাক্ট যে কাঠ ব্যবহার করে সেটা আসলে আমি পেয়েছি, কিন্তু আমি এই ইনফরমেশন দেওয়ার দরকার নেই। এটা থাকতে হবে। এটা একটা রিলিফ ভাস্কর্য আসলে, ঠিক আছে, কিন্তু আমি তখন ধারণা কাঠ ব্যবহার করেছে। ঠিক আছে, কারণ এটা কি মন্দিরের দেয়ালে খোদাই করে। বৈশিষ্ট্য হলো মন্দিরের দেয়ালে খোদাই করে নির্মিত। মন্দিরের মন্দিরের দেয়ালে খোদাই করে নির্মিত। বিষ্ণু বিষ্ণু বিশাল সাপের উপরে শুয়ে আছে। আর 3 নম্বর হলো লক্ষ্মী বিষ্ণু সেবা করছে। লক্ষ্মী বিষ্ণুর সেবা করছে। ঠিক আছে, এই অনন্ত শয়নে বিষ্ণু। এই পর্যন্ত। আচ্ছা, মুছে দিলাম। আরো 2টা ভাস্কর্য আছে, সেটা হলো গঙ্গা দেবী ভাস্কর্য আর যমুনা দেবী ভাস্কর্য। ঠিক আছে, গঙ্গা গঙ্গা দেবীর ভাস্কর্য। গঙ্গা দেবী ভাস্কর্য, আর একটা হলো যমুনা দেবীর ভাস্কর্য। এটা পাওয়া গেছে উদয়গিরি। উদয়গিরিতে পাওয়া গেছে
এটা উদাহরণগুলো দেবো। আচ্ছা, আর আমি আর উদাহরণ দিচ্ছি না, আপনারা শুধু নামগুলো লিখে দেবেন। 4 নম্বরে হলো যমুনা দেবীর ভাস্কর্য। আমরা কিন্তু গঙ্গা যমুনা এই যে নাম ধরে কিন্তু দেবীর নামে কিন্তু এই নদীর নাম করা, ঠিক আছে। 4 নম্বর 5 নম্বর হলো সমান সমান দণ্ডায়মান বিষ্ণু। ও সরি, সামনাসামনি দণ্ডায়মান বিষ্ণু, সামনাসামনি দণ্ডায়মান বিষ্ণু। উদাহরণগুলো না দিই, উদাহরণগুলো আছে। এখন আমরা এই চিত্রকলার কিছু গল্প আকারে যে বর্ণনাগুলো দিয়েছিলাম মনে আছে, এখানে মূলত অজন্তা গুহার কথাই আমরা এখানে বর্ণনাটা করব। অজন্তা গুহা, চিত্রকলা হলো অজন্তা গুহা। এটা মূলত গুপ্ত যুগেরই নিদর্শন, অজন্তা গুহা। মূলত এই গুহায় যা চিত্র অঙ্কন করা হয়েছিল এটাই। এই অজন্তা গুহা দেখতে এসেছিল একজন বিখ্যাত চৈনিক পরিব্রাজক ইউয়েন সাং। তিনি মূলত এই অজন্তা গুহা দেখে বলেছিল এটা হলো অভূতপূর্ব এবং সুন্দর একটি গুহা, ঠিক আছে, যেখানে চিত্রগুলো জীবন্ত অবস্থায় দেখা যাচ্ছে। এখানে দেখতে আসছিল এই অজন্তা গুহায় যে চিত্রগুলো আমি বলেছিলাম, যে অজন্তা গুহায় কিন্তু আছে কিন্তু এই যে বললাম বিভিন্ন রকমের প্রাণী চিত্রকর্ম, মানুষের বিভিন্ন রকমের সেই সময় আচার অনুষ্ঠানের চিত্রকর্মগুলো এই গুহার ভিতরে বিদ্যমান ছিল অজন্তা গুহায়। এই হলো মৌর্য যুগ, ঠিক আছে। এখানে মৌর্য যুগের কিন্তু আমি দেখিয়েছি আপনাদের যে কেন স্বর্ণযুগ, এবং পাশাপাশি এইগুলো বিখ্যাত কিছু ভাস্কর্যকে দেখানো হয়েছে। পাশাপাশি একটু চিত্রের বিষয়গুলো অল্প করে আমি বর্ণনা দিয়েছি। মূলত এই তাহলে মৌর্য এবং গুপ্ত কিন্তু আমার শেষ হয়ে গেল, ঠিক আছে। আপনাদের কোনো প্রশ্ন আছে মৌর্য এবং গুপ্ত যুগ সম্পর্কে? আর কোনো প্রশ্ন? জি না স্যার, নাই। আপনারা কেমন করে চেনেন জানেন, এটা একটু সহজ করে দিয়েছি কিন্তু একদম সহজ। বিশেষ করে মৌর্য যুগের থেকে গুপ্ত যুগ আরো সহজ না? সহজ লেগেছে না? ভাস্কর্যের বর্ণনাগুলো কিন্তু একই ধরনের। আমি খুঁজে খুঁজে আরো অনেক ভাস্কর্য আছে, আমি একই ধারার ভাস্কর্যগুলো নেওয়ার চেষ্টা করেছি যাতে আপনাদের তাড়াতাড়ি মনে হয়, জি কোনো স্যার, ডাউট ভালো না হয়েছে থাকে। স্যার, এটা সহজে বোঝা গেছে। হ্যাঁ, দেখেন আমি এই যে গঙ্গা দেবী, যমুনা দেবী, ঠিক আছে, তারপরে এই যে দন্দায়মান বুদ্ধ, ভূমিষ্ঠ বুদ্ধ, ভেদা বুদ্ধ, এছাড়াও কিন্তু আরো বিভিন্ন নামের ভাস্কর্য ছিল, সেগুলো আমি বাছাই করিনি। এগুলো বাছাই করলে হয় কি, এই ভাস্কর্যগুলো আপনাদের মনে থাকবে না, ঠিক আছে। স্যার বেশি পড়লে মনে থাকবে না, অল্পতে যেগুলো হয়। হ্যাঁ 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 হ্যাঁ। তো এই যে বিষ্ণু অবতার যেটা আছে, এগুলা মূলত ওই যে ধর্মের উপরে ভিত্তি করেই মূলত এই ভাস্কর্যগুলো তৈরি করা। কারণ ওইটা দুইটার বর্ণনা দেওয়ার কারণ আছে, সেটা হলো কারণ ওই সময় বুদ্ধরাও ছিল, আবার পাশাপাশি হিন্দুরাও ছিল। সুতরাং দুইটা ভাস্কর্য দুইটা ধাঁচের, এটা ধর্মের উপর ভিত্তি করে। আমরা দেখেছি মধ্যযুগ গুলোতেও দেখবো যে মূলত যত সাহিত্য রচনা করা হয়েছে ওগুলো কিন্তু ধর্মের উপর ভিত্তি করে, বিশেষ করে হিন্দু ধর্মের উপরে ভিত্তি করে বিভিন্ন রকম, যেরকম আমরা যদি দেখি যে মহাভারত, তারপরে শুধু তাই নাই, আহ মনসা মঙ্গল, অন্নদা মঙ্গল, ঠিক আছে, এইসব যেসব কাব্যগ্রন্থগুলো বড় বড়, এগুলো কিন্তু আহ বড় বড় কাব্যগ্রন্থগুলো তৈরি হয়েছে কিন্তু ধর্মের উপর ভিত্তি করে, ধর্মীয় ভাবধারার উপর ভিত্তি করে মূলত এইসবগুলো তৈরি করেছে। এটা মূলত দেব দেবীদের বর্ণনা। মনসা মঙ্গলে মূলত সর্পদেবীর বর্ণনা দিয়ে আছে, ঠিক আছে। হুম। অন্নদা মঙ্গল আছে, ঠিক আছে, তারপরে আরো এরকম অনেকগুলো মধ্যযুগীয় আহ আছে, যেগুলো মূলত বিভিন্ন দেবদেবীর আরাধনা আর কি। এই কাব্যগুলো মূলত দেবদেবীর আরাধনা, সেটারই প্রভাব কিন্তু, এটা কিন্তু আমরা মধ্যযুগের অংশই আমরা বলতে পারি, তাই নয় কি? আচ্ছা, যা হোক, আপনাদের যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা এই জায়গায় আজকে শেষ করব।
আর এর ভিতরে হয়তো বা একটু দ্রুত ক্লাস হতে পারে। হ্যাঁ, আপনারা একটু প্রস্তুতি রাখবেন। সবাই একটু আসবেন, বিশেষ করে এই ইজমটা যখন পড়াবো সবাই থাকবেন। ঠিক আছে, সামনে তো ইজম, এর পরে যে ক্লাসটা করব এটা ইজম, হয়তো কালকে ক্লাস হবে? প্রথমে সুরিয়ালিজম কালকে হবে। ক্লাস কালকে ক্লাস না হতে হ্যাঁ, কালকে কালকে হয়তো হবেনই না, তবে কালকে হবে কিনা জানি না, এদিকে আমি কথা বলতে হবে। ঠিক আছে, তো খুব রিসেন্টলি হবে আর কি, যাতে আমি আগের সিলেবাসে করি, স্যার মানে আগামী মূলত দিন কি কি বিষয় নিয়ে হবে স্যার আগামী দিন? সুরিয়ালিজম। সুরিয়ালিজম কি, সুরিয়ালিজমের বিভিন্ন শিল্পী, এবং সেখানে আমরা কিন্তু সালভাদর ডালির সাথে পরিচয় হব। ঠিক আছে, সালভাদর ডালি এবং সুরিয়ালিজম একই সূত্রে গাঁথা, ওখানে তাকে জানবো। মূলত এখানে আমাদের দুইটা প্রশ্ন সমাধান হবে, যে সালভাদর ডালি কে এবং তার শিল্পকর্ম, এবং পাশাপাশি আমরা এটা জানবো যে সুরিয়ালিজম কি, এই শিল্প আন্দোলন কেন ঘটেছিল। ঠিক আছে, এটা কি সেই ভিত্তিতে এই সুরিয়ালিজম হয়েছিল, এটাই মূলত আমাদের জানার সালভাদর ডালি, বিষয়। তারপরে এই যে গুপ্তযুগ স্যার, এগুলো সম্পর্কে স্যার শীটে তেমন করে দেয়া নাই, এবারে শীটটা কেমন যেন একটু ভিন্ন ধর্মী। আসলে ইনফরমেশন গুলো তো অত বেশি দিয়ে থাকে না, এটা ডিটেলস, আমি মনে করেন বই পড়ে ডিটেলস গুলো নিই, কিন্তু এতে তত ডিটেলস থাকবে না, এটা স্বাভাবিক না। এখানে আমি যদি গুপ্তযুগ সম্পর্কে এখনো বলি, বা পাল যুগ, গুপ্ত যুগের পরে পাল যুগ আছে, এরকম বলতে থাকলে কিন্তু স্যার মানে সংক্ষিপ্ত করে চলতেই দেয়া নাই, থাকবে। বুঝছেন স্যার, গুপ্তযুগ সম্পর্কে স্যার কিছুই দেয়া নাই, একটু সংক্ষিপ্ত করেও দেওয়ার দরকার ছিল, সেটাও দেয়নি। হ্যাঁ, হ্যাঁ, এই যুগগুলো থাকলে আরো আপনাদের অনেক কিছু পড়ানোর দরকার ছিল, যেরকম সরং সম্পর্কে পরীক্ষায় যা পড়ানোর দরকার ছিল। সরং সরং হলো ছয়টা মূলত বৈশিষ্ট্য, মূলত একটি চিত্র অঙ্কন করার ছয়টা যে মাধ্যম বা বৈশিষ্ট্য, এটাকে বলা হয় সরং। এটাও খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা আসবে কি জানি না, এটা একটু তারা খুব কঠিন লেভেলের প্রশ্ন হলে এটা আসে। আচ্ছা, আপনাদের আরেকটা প্রশ্ন করি, আমি কি এই এই প্রশ্নটা আপনাদের পড়াইছিলাম, যে লোকশিল্প কাকে বলে, সংস্কৃতি কাকে বলে, লোকশিল্পের উপাদান, এটা কিন্তু এবার আসবে জি এবারও। স্যার। স্যার এগুলো স্যার ফার্স্ট পড়াইছিলাম না এটা আমি? সেমিস্টারে পড়াইছিল, স্যার ফার্স্ট হ্যাঁ, সেমিস্টারে এগুলো কিন্তু পড়াইছিল। আসবে। তারপরে রঙের ব্যবহারও কিন্তু আসবে। ঠিক আছে, এই একই, এগুলো আমার আর পড়ানো লাগবে না, ওগুলো ফার্স্ট সেমিস্টারে হয়ে গেছে। ড্রয়িং গুলো ওই একই আছে, মূলত ফার্স্ট সেমিস্টারে বিভিন্ন জ্যামিতিক নকশা টকশা এইগুলো বাদে মূলত বাকি যেগুলো শর্ট ফরম্যাটে আঁকা ওগুলো দেখিয়েছি। এখন ওই শুধু মানুষের আঁকাটা দেখাতে হবে, কম্পোজিশন। হুম, আচ্ছা, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।